আবরার ড্রেসিং টেবিলের ওপরে থাকা ফোন এবং প্রয়োজনীয় জিনিস হাতে তুলতে বলে, প্রশ্ন করিও না, আবার সঙ্গে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। ব্যাস আর কোনো কথা নয়। আদি তার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায় বাসায়। যে জামাটা পরা ছিল সেটা পরেই ছুটতে থাকে আবরারের পিছু। গাড়ি করে যেতে থাকে ওরা। এয়ারপোর্টের কাছাকাছি আসতেই আদ্রিতা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি আমরা বলা যাবে না? এবারে আবরার জবাব দেয়, মালদ্বীপ যাচ্ছি। আদ্রিতার কপালে ভাঁজ পড়ে। মানে বাড়িতে পরা জামা পরে আমি মালদ্বীপ যাব? হ্যাঁ তো। আবরারের সহজ স্বাভাবিক জবাবে রাগ হয় আদ্রিতার। বিড়বিড় করে বলে, নিজে যাচ্ছে সাহেব সেজে, আমাকে নিচ্ছে পাগলের মতো। পাষাণ হাতি একটা। আবরার শুনতে পায় কথাগুলো। সে গাড়ি থামিয়ে সিট বেল্ট খুলতে খুলতে জবাব দেয়, সাহেব তো তোমারই, আর পাগলটাও আমারই। সে যে রূপেই থাকুক আমি সেই রূপেই ভালোবাসি, অ্যান্ড আমার কাছে সেই রূপেই অপসরা। আদ্রিতার কলিজা ঠান্ডা হয়ে যায়। বুকের ভেতরে সুখ সুখ অনুভব করে। এক জীবনে এর থেকে বেশি কি আর কি চাওয়ার থাকতে পারে? সুখী হতে আর কি লাগে? কিচ্ছু না। আবরারের হাত ধরে এয়ারপোর্টে প্রবেশ করে আদ্রিতা। পুলিশরা হেসে কথা বলতে থাকে লোকটার সাথে। কিছু সংখ্যক লোক ছবি তুলতে যায়। আবরার গম্ভীর স্বরে জবাব দেয়, আমার ওয়াইফ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, তার পিকচার যেন কোথাও দেখা না যায়। ব্যাস আর কেউ পিক তোলার সাহস করে না। প্লেনে ভিআইপি সিটে বসে দুজন। আর কিছুক্ষণের মধ্যে প্লেন উড়াল দিবে। আদিতার হাসি পায়। লোকটা জেলাসির ঠেলাই তাকে নিয়ে মালদ্বীপ যাচ্ছে ভালোই বুঝতে পারছে সে। হোয়াট হ্যাপেন্ড? আদিতাকে হাসতে দেখে আবরার বলে ওঠে। আদিতা আবরারের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলে, আসিফ আদনান আসছে বলে জেলাস হয়ে নিয়ে যাচ্ছে আমায়, সব বুঝতে পারি। আবরার ফোনে মনোযোগ দিয়ে বলে, সেখানেই সমুদ্র আছে, ইচ্ছে হয়েছে সমুদ্রের মধ্যে রোমান্স করব। আদিতার মুখটা চুপসে যায়। বেয়াদব, অশ্লীল, খারাপ হাতি। তার সাথে কথা বলাই বেকার। মালদ্বীপ হচ্ছে পানির রাজ্য। চারিদিকে শুধু পানি আর পানি। এয়ারপোর্ট থেকেও পানি দেখা যায়। প্লেন ল্যান্ড করতেই আদ্রিতা অবাক নয়নে তাকিয়ে থাকে। নীল নীল পানি দেখতে কি সুন্দর লাগছে। কিছু মুহূর্তের মধ্যেই একটা হোটেলে চলে যায় তারা। আদ্রিতা তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আবরারের কাছে বায়না ধরে এখনই ঘুরতে নিয়ে যেতে হবে। আবরারও মানা করে না। নিজেও ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ে। বিশাল একটা সমুদ্র। যতদূর দৃষ্টি যাচ্ছে শুধু স্বচ্ছ নীল পানি দেখা যাচ্ছে। একটা বোর্ডও রাখা আছে সেখানে। আবরার আদ্রিতাকে নিয়ে সেই বোর্ডে উঠে পড়ে। সমুদ্রের মাঝখানে চলে যায় তারা। সেখানে পানি নেই, দুই পাশে পানি, মাঝখানে খানিকটা জায়গা পানিহীন। সেখানেই নেমে পড়ে দুজন এবং আবরার বোট চালককে বলে, 2 ঘন্টা পরে এসে আমাদের নিয়ে যায়। ছেলেটা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে এবং তখনই বোট ঘুরিয়ে চলে যায়। আদ্রিতা ভ্রু কুঁচকে বলে, আমরা দুজন এখানে কি করব? আবরার শার্টের হাতা গোটাতে গোটাতে জবাব দেয়, যেটা করলে বেবি হবে। অসহায়ের মতো বসে আছে আমার। মনটা তার বড্ড খারাপ। একটু আগেই টিশার সাথে মারাত্মক ঝগড়া হয়েছে। ঝগড়ার মূল কারণ ছিল সিয়ামের অনগত সন্তান। আমার এই বক্তব্য হচ্ছে, 1 মাসের মধ্যে তারাও বেবি নিয়ে ফেলবে। সিয়ারকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। তারা এমনিতেই ভুলভাল কবিতা বলে, মাথা খারাপ করে দেয়। এখন তো আরও চলবে। ইতিমধ্যেই কয়েকবার বলে ফেলেছে। যাদের নাই টুনটুনি তারা কি করে বসবে শোক? বাবা হয়ে দেখিয়ে দিলাম। এখন ছোট হলো কিছু মানুষের মুখ, প্রমাণ হলো কান নাই পাখি। ভালো করে দেখুক, তারা যদি থাকে আঁখি। আমানের দুঃখ বুঝল না টিশা। সে উল্টে ঝগড়ার সুরে বলে, বেবি নিবা, খাওয়াবা কি তাকে? 2 টাকা ইনকাম করতে পারো, থাকো তো আবার আর তাহসিনের পা ধরে। মেজাজ চটে যায় আমানের। অশ্লীল ভাষায় কয়েকটা গালি দেয় টিশাকে। গায়েও হাত তুলতে গিয়েছিল, কিছু একটা ভেবে হাত নামিয়ে নেয় এবং তখন কক্ষ থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সিয়াম, আহাদ এবং ইভান বসে আছে চিন্তিত ভঙ্গিমায়, যেন বিশাল বড় কোনো ক্ষতি হয়ে গেছে তাদের। আমান এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোদের? আপসেট কেন? সিয়াম দীর্ঘশ্বাস ফেলে বলে, আব্বা আমাদের ফাঁকি দিয়ে বউ নানার প্রসেসিং করতে চলে গেছে। ঠিকঠাক বুঝতে পারে না আমান। কপাল কুঁচকে পুনরায় শোধায়, বুঝলাম না, কোথায় গেছে আপনার? ইভান বলে, মালদ্বীপ। এখন মাঝ নদীতে আছে মাকে নিয়ে। ভাই, ওরা কি করছে ওখানে? সিয়াম কবিতার সুরে বলে, ছোটবেলায় খাইছিলাম সজি, তাই এখন সব কিছুটা বুঝি। আব্বা গেছে রোমান্স করতে খোলা আসমানের নিচে,
আমরা কেন যেতে পারলাম না তাদের পিছে পিছে? আহাদ হামি তুলে বলে। হালা, তুই তোর বউয়ের সাথে যা করেছিস আব্বাও তাই করবে। তাও কেন, মানুষের প্রাইভেসি নষ্ট করার শখ? আমান কিছু বলবে তার আগেই কলিং বেল বেজে ওঠে। আসিফ, আদনান এবং সিয়ামের শ্বশুরমশাই চলে এসেছে। সিয়াম শুকনো ঢোক গিলে বলে, ভাই তার মেয়ের সাথে উল্টাপাল্টা অশ্লীল কাজকর্ম করে প্রেগনেন্ট করে দিচ্ছে। শ্বশুর কি আমার পিটাবে? আমান বলে, হালা পিটাবে না, এটা অশ্লীল নয়, এটাকে বলে ভালোবাসা। তুই যা, দরজা খোল, আমি সোফা টোফা ক্লিন করি। তারপর সিয়াম দরজা খুলতে যায় আর বাকি তিনজন সোফা ঠিকঠাক করে কিচেনে ঢোকে। ইশারে রান্নাবান্না করেই রেখেছে, এখন শুধু সব গরম করতে হবে। মেয়েটা অসুস্থ, তাকে এত খাটানো যাবে না। তাই তিনজনই শসা, টমেটো, পেঁয়াজ কেটে স্যালাড তৈরি করে এবং সব খাবার গরম করে ফেলে। টিশাকে ডাকলেও সে করে দিত, কিন্তু আমানের সঙ্গে ঝগড়া হয়েছে বলে তাকে ডাকলো না, আর কখনো ডাকবে না বলেও প্রতিজ্ঞা করেছে আমান। তখনই সিয়াম দৌড়ে কিচেনে ঢোকে, হাঁপাতে হাঁপাতে বলে, ভাই আমার শ্বশুর কিপটা, হালা খালিয়াতে এসেছে, কয়টা মিষ্টিও আনে নাই। ইভান বলে, সকাল থেকে আশা করে বসে আছি মিষ্টি খাওয়ার জন্য। আহাদ বলে, ওনারা মনে হয় মিষ্টির সব চিনে নাই। কোনো ব্যাপার না, আমি চিনিয়ে দিয়ে আসতেছি। বলতে বলতে কিচেন থেকে বের হয়, ওনাদের সামনে গিয়ে বসে। এই সিয়াম, দেখে যা, তোর শ্বশুর আর শালার পকেট খালি। চারিপাশে থই থই করছে নীল পানি, মাঝে মধ্যে বিশাল ঢেউ আসছে, ধবধবে সাদা বালি ঢেকে দিচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে। বড্ড লোভনীয় লাগছে দেখতে। আদ্রিতা কিছু মুহূর্তে চোখ বন্ধ করে অনুভব করে সাগরের কলরব। বড্ড ভালো লাগছে তার। যতদূর দৃষ্টি যাচ্ছে শুধুই পানি, তারা ব্যতীত আর কোনো মানুষের অস্তিত্ব নেই। আবরার ইতিমধ্যেই বালির উপর বসে পড়েছে, সূর্যের আলো মুখে পড়ছে লোকটার। দারুণ স্নিগ্ধ দেখাচ্ছে। সাদা শার্টখানার বুকের ওপরে 3টে বোতাম খুলে রাখা, যার ফলে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। আদিতা কিছু মুহূর্ত লোকটাকে পর্যবেক্ষণ করে মৃদু হাসে, তারপর এগিয়ে গিয়ে পানিতে পা ভেজায়। আবরারের মুখ পানি তাকিয়ে বলে, ভালোবাসা কি আবরার? হোয়াট ইজ লাভ? আবরার হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে, লাভ ইজ পেইন। কিভাবে? তোমাকে যতবার ভালোবেসেছি ব্যথা পেয়েছো না? লজ্জায় কান গরম হয়ে ওঠে আদিতার। সে শুকনো ঢোক গিলে পানি দেখায় মনোযোগ দেয় এবং বিড়বিড় করে বলে, খারাপ বেটা, মানুষ এতটা নির্লজ্জ বেহায় কিভাবে হতে পারে? এতটুকু লজ্জা থাকা উচিত নয় কি? আবরার শুনে ফেলল আদিতার মনের কথা। সে বলে ওঠে, একদমই উচিত নয়। সাইয়ারা মুভি দেখলে না? সেম পানি, সেম ভিউ, তুমি আমি, ব্যাস হয়ে গেল না? আদিতার চোখের সামনে ভেসে ওঠে সাইয়ারা মুভির একটা দৃশ্য, যেখানে হিরো হিরোইন পানির মধ্যে ডুব দিয়ে রোমান্স করছে। এই বেয়াদব তেমন করবে নাকি? আদিতা ডিরেক্ট মরে যাবে, তাকে কেউ বাঁচাতে পারবে না। ভাবতে ভাবতেই শুকনো ঢোক গেলে সে। আবরার এগিয়ে আসে তার দিকে, এক মুঠো সাদা বালি নিয়ে আদিতার গালে লাগিয়ে দেয়, তারপরে কোমর জড়িয়ে ধরে কাছে টানে নেয়। বালি মাখানো গালে নিজের গাল থেকে ঘষে দেয়। কেঁপে ওঠে আদিতা, খোঁচা খোঁচা দাড়িতে আঘাত লাগে গালে, নিশ্চয়ই লাল হয়ে গিয়েছে। সে কিছু বলার জন্য হা করতেই আবরার ঠোঁটে আঙুল দিয়ে থামায়, হাসকি স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব, আই এম হাংরি। আর কিছু বলার সাহস নেই আদ্রিতার, তবে বড্ড জানতে ইচ্ছে করে। সমুদ্র দেখলে আপনার মাথা খারাপ কেন হয়ে যায়? কি কানেকশন দুজনের? তবে প্রশ্ন করা হয়ে ওঠে না, কারণ ততক্ষণে তার ওষ্ঠদয় ডুবে গিয়েছে আবরার তাসনিনের ওষ্ঠের ভাঁজে। নীল রঙের গাউনের চেইন খুলে গেল শব্দ করে, সূর্যের আলো সরাসরি মুখে এসে লাগছে। অদ্ভুত সুন্দর দৃশ্য। পানি ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যায় দুজনকে। ভয়ার্থ আদ্রিতা এদিক ওদিক দৃষ্টি সরিয়ে দেখতে থাকে কোনো লঞ্চ বা নৌকা এদিকে আসছে কিনা। আবরার সেটা বুঝতে পারলো, ওষ্ঠ ছেড়ে গলায় মুখ গুজে বলে, কেউ আসবে না, কারো সাহস নেই আবরার তাসনিনের প্রাইভেসি নষ্ট করার। রিল্যাক্স থাকো পাখি, আর আমায় অনুভব করো। বলতে বলতেই হাজারখানা চুমুতে ভরিয়ে দিতে থাকে গলা। আরও একবার তাদের মিলনে সাক্ষী হয় সমুদ্র। সূর্য, আসমান, সমুদ্র ছাড়া কেউ জানল না তাদের মিলনের কাহিনী। আবরার তাসনিনের অত্যাচারে অতিষ্ঠ আদ্রিতা বাধা দেওয়ার চেষ্টা করে, কাতর স্বরে বলে, প্লিজ। আবরার দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে বলে, ডিস্টার্ব করে না পাখি। দিনগুলো খুব সুন্দর কাটছে। আদ্রিতা আবরার মালদ্বীপ থেকে ঘুরে এসেছে সপ্তাহখানেক আগে। সেখান থেকে ফিরে আবরার কাজে ডুবে গিয়েছে পুরোপুরি।
যেই সেই আগের বদমেজাজ হাতি হয়ে গিয়েছে। দরজার সামনে নতুন করে লাগানো হয়েছে ডু নট ডিস্টার্ব সাইনবোর্ড। অবশ্য অজিতা এবং সিয়াম সাইনবোর্ড উপেক্ষা করেই আবরারকে ডিস্টার্ব করতে হাজির হয়ে যায়। আজকে শনিবার। আতিয়া বেগম বাংলাদেশ থেকে ফিরে এসেছে গতকাল। একটা দিন মেয়ের সঙ্গে মেয়ে শ্বশুরবাড়িতে কাটিয়ে আজকে বাসায় ফিরেছে। মানুষের জীবনটা কত অদ্ভুত। এই আতিয়া বেগম আগে চাইতো ছেলে মেয়ের সঙ্গে থাকতে, তাদের দেখার জন্য মনটা ছটফট করত। কিন্তু এখন আর ইট পাথরের এই শহর তার ভালো লাগে না। কাঁচামাটির গন্ধের সন্ধান খুঁজতে থাকে সবখানে। তার মনে হয় ছেলে মেয়ের সঙ্গে প্রতিদিন ফোনে কথা বলে একটা জীবন বাংলাদেশে কাটিয়ে দিলেই ভালো হয়। এই আরামাইশের থেকে দেবর ভাসুরের সংসারে উটকো ঝামেলা হয়ে থাকাটাই ভালো। আদ্রিতা বুঝতে পারে মায়ের মন খারাপের গল্প। তার নিজেরও খারাপ লাগে। বাংলাদেশে যাওয়ার জন্য মনটা আনচান করে। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে ইচ্ছে করে। তবে সব মন খারাপ বিলীন করে দিয়েছে আবরারের মুখপানে যে মানুষটা তার খুশির জন্য এত কিছু করে। সে দুঃখ পাবে এমন কাজ না করাই ভালো। আবরার তার কক্ষে সিয়াম, আমান, আহাদ এবং ইভানকে ডেকেছে। জরুরি কিছু কথা বলার আছে তাদের। আদ্রিতা আসতে চেয়েছিল তাদের সাথে। কি কথা বলে শোনার বড্ড ইচ্ছে তার, কিন্তু আবরার ধমকের স্বরে তাকে আসতে বারণ করে দিয়েছে। আপাতত মন খারাপ করে ইশারার কক্ষে বসে আছে আদ্রিতা। তৃষা উপস্থিত সেখানে ইশারার জন্য ফলের জুস বানিয়ে নিয়ে এসেছে। মাঝে মধ্যে আদ্রিতার বেশ অবাক লাগে। তৃষা মেয়েটা ভীষণ ভালো, খুবই দায়িত্বশীল, খুব সহজেই মানুষকে ভালোবেসে ফেলে। আদ্রিতা ইশারা কারোর সঙ্গে মন খুলে কথা বলে না। ওই খুব প্রয়োজন হলে দু একটা কথা বলবে, অথচ নিজে খাওয়ার জন্য কিছু রান্না করলেও তিনজনের জন্য করবে। ওরা খেতে না বসলে নিজেও খাবে না। ওদের শরীর খারাপ লাগলে নিজ থেকে ওষুধ খাবার এগিয়ে দেবে। ইশারা প্রেগনেন্ট হওয়ার পর থেকে ওর সব দায়িত্ব যেন মেয়েটা নিয়ে নিয়েছে। এই তো কয়েকদিন আগে মাদার হরলিক্স সহ মাল্টা ডালিম সহ ডাক্তারদের পরামর্শে কিছু ওষুধপত্র নিয়ে এসেছে। সকালে মাদার হরলিক্স গুলে দেবে, ডালিমের জুস বানিয়ে দেবে, মালটা কেটে দেবে। মানে সারাটা দিন সে শুধু ইশারার ভালো লাগা খারাপ লাগা নিয়ে চিন্তা করবে, অথচ ইশারার সাথে কথা বলবে না। এটা নিয়ে অবশ্য আদ্রিতা এবং ইশারা আড়ালে গসিপ করতে ভুলে না। এটা খেয়ে নাও, খেতে মজা না হলেও বেশ উপকারী। ইশারা লক্ষ্মী বাচ্চার মতো মাথা নেড়ে গ্লাসটা হাতে নেয় এবং এক চুমুকে সবটা খেয়ে নেয়। আদ্রিতা একটু আফসোসের সুরে বলে, এমন এক্সট্রা কেয়ার পাওয়ার জন্য এখন দেখছি প্রেগনেন্ট হতে হবে। তৃষা চলে যেতে যেতে বলে, তোমাকে আমি সবসময় কেয়ার করি, খেয়াল করো না, এটা তোমার দোষ। আই থিঙ্ক আমার এখন বেবি দরকার। আবরারের মুখে এমন কথা শুনে চার বন্ধুই একটুখানি অবাক হয়। সিয়াম তো সঙ্গে সঙ্গে কবিতার সুরে বলে ওঠে, ভূতের মুখে রাম রাম শুনতে হলো ভাই। আমি সিয়াম অবাক হয়ে পদ্মা নদীতে পড়ে গেছি। তাই বাচ্চা নেওয়া সহজ কথা নয়, থাকতে হয় মেশিন। আমার ভাইয়ের পাখি নেই, নষ্ট হয়ে গেছে ডেসিন। সিয়ামের ভুলভাল কবিতার সকলেরই বিরক্ত লাগলো। আমন তো নাকমুখ কুচকে বলেই ওঠে, ভাই এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা হচ্ছে, তোর ফালতু কবিতা পাখির মধ্যে লুকাই রাখ। সিয়াম মুখ বাঁকায়। কোনো একটা কবি ঠিকই বলেছিল, এই শহরে প্রতিভার কোনো মূল্য নাই। নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করলে মানুষ হিংসের ঠেলায় নিন্দে করে। ঠিক আছে, সিয়াম নিজের প্রতিভা পেটের মধ্যে রেখে দিল, আর জীবনে কবিতা বলবে না। প্রয়োজনে কবিতা পেটের মধ্যে জমতে জমতে পেট ফুলে ঢোল হয়ে যাবে, তবুও বলবে না। মুখে স্কচ টিপ লাগিয়ে দিল। আহাদ বলে, আমাদের এখনই বেবি নিতে হবে কেন? তৃষা আমাদের পছন্দ করে না, তবুও এখানে রয়েছে। মানে আমানের প্রতি দুর্বল হয়ে গিয়েছে। এখন একটা বেবি আসলে সুন্দর করে সংসারে মন দেবে। আমি আর কিছু বলতে চাই না, কাজ করব, তোরা প্লিজ এখন বের হ। গত 3 মাস হবে আদ্রিতা কোনো পিল খাচ্ছে না। বিষয়টা অবশ্য আবরার জানে না। ইশারা এখন 5 মাসের প্রেগনেন্ট। খানিকটা বেবি বাম্প বেরিয়ে গিয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগে। মাটি তো আসলেই সুন্দর, শুধু সুন্দর নয়, একটু বেশি সুন্দর। আদ্রিতাও মা হতে চায়, এই সুন্দর অনুভূতির সাথে পরিচিত হতে চায়। একটা ছোট্ট প্রাণকে দুনিয়াতে আনতে চায়। সে মায়ে মিশিয়ে তাকে মা বলে রাখবে, তার বুকের মাঝে গুটি সুটি মেরে ঘুমাবে। কিন্তু দিনকে দিন ভরসা হারিয়ে ফেলছে আদ্রিতা। কোনো প্রোটেকশন নেয় না, তবু কেন সে প্রেগনেন্ট হচ্ছে না? কোনো সমস্যা রয়েছে কি তার? হয়তো রয়েছে। অতি দ্রুত ডাক্তার দেখানো প্রয়োজন। 2 দিনের জন্য থাইল্যান্ড গিয়েছে আবরার। সেখানেও তাদের কোম্পানির একটা শাখা খোলার প্ল্যানিং চলছে। সিয়াম, আমান, ইভান অফিসে গিয়েছে। তৃষা ইশারাকে নিয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছে। আর আতিয়া বেগম ঘুমোচ্ছে। এটাই সুযোগ। এই সুযোগেই বাসা থেকে বেরিয়ে পড়ে আদ্রিতা। উদ্দেশ্য হাসপাতাল। এখনকার কোনো কিছুই ভালো করে চেনে না সে।
যেখানেই যাওয়ার প্রয়োজন পড়েছে আবরার সঙ্গে গিয়েছে, কোনো কিছু চিনে রাখার প্রয়োজন মনে করেনি। রাস্তার এক কোণা দিয়ে আনমনে হাঁটতে থাকে আদ্রিতা। জরিক নদীর ছোট ব্রিজটা পার হতে একটা হাসপাতালে দেখা মেলে। খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে আদ্রিতার। ঢুকে পড়ে হাসপাতালের মধ্যে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে অনেকেই তাকে চিনতে পারে। আবরার তাসনিনের ওয়াইফ বলে ডাকতে থাকে, সালাম দেয়, কি প্রয়োজন এখানে এসেছে জিজ্ঞেস করে। আদ্রিতা ঘাবড়ে যায়, কারো কথার উত্তর দিতে পারে না। মাথা নিচু করে আমতা আমতা করতে থাকে। একটা মেয়ে এমন পরিস্থিতি থেকে মুক্তি দেয় আদ্রিতাকে। সে একটা কেবিনে গিয়ে নিয়ে মিষ্টি স্বরে জানতে চায়, কিভাবে সাহায্য করতে পারি? আদ্রিতা একজন ডাক্তারের নিকট নিয়ে যেতে অনুরোধ করে। মেয়েটি নিয়ে যায় ডাক্তারের চেম্বারে। নিজের সমস্যা এবং সন্দেহের কথা ডক্টরের সঙ্গে শেয়ার করে আদ্রিতা। ডক্টর কিছু টেস্ট দেয়। এখনই এখান থেকে টেস্টগুলো করে নিতে পারবে। আদ্রিতা আর দেরি করে না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবগুলো টেস্ট করে ফেলে। 2 ঘন্টার মতো সময় লেগে যায়। সাথে করে ফোনটাও নিয়ে আসেনি সে। কারোর সঙ্গে যোগাযোগও করতে পারছে না। নিশ্চয়ই সকলে বেশ টেনশনে আছে। এই মুহূর্তে পুনরায় ডাক্তারের সামনে বসে আছে আদ্রিতা। গম্ভীর মুখে নাকের ডগায় চশমা ঝুলিয়ে গভীর মনোযোগে রিপোর্টগুলো দেখছে ডাক্তার। দীর্ঘ 20 মিনিট পরে চিন্তিত আদ্রিতার মুখপানে তাকায় ডাক্তার এবং বলে, আপনি কোনোদিনও মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারবেন না। প্রতিটা নারীর স্বপ্ন একটা সন্তান। মা ডাক শোনার জন্য নারীর সব দুঃখ কষ্ট সহ্য করে নিতে পারে। বাবা সন্তানকে অস্বীকার করতে পারে, ছেড়ে দিতে পারে, কিন্তু একজন মা কখনোই পারে না। আদ্রিতা চেয়েছিল তার একটা বেবি হবে, আদরের সহগে বড় করবে তাকে। যে ভালোবাসাগুলো সে পায়নি, সেই সব ভালোবাসা তার বেবি পাবে। তার সুখের সংসারটা আনন্দে ভরে উঠবে। কিন্তু না, সে সব কিছুই হলো না। মা ডাক শোনার মতো সুন্দর কপাল তার নেই। এসব ভাবতে ভাবতে রাস্তার এক কোণা দিয়ে হাঁটছিল আদ্রিতা। নয়নজোড়া ভেজা, বড্ড কষ্ট হচ্ছে তার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, ভাগ্যকে দোষারোপ করতে। এমন জীবন না দিলেও পারত। ঠিক তখনই তার পাশে একটা বাইক এসে দাঁড়ায়। চমকায় সে, দুপা পিছিয়ে যায়। বাইকটা দেখেই চিনতে পেরেছে এটা আবরার তাসনিন। হাসপাতালে যাওয়ার ঘটনা জেনে যাবে, তারপর আদ্রিতাকে বকা দিবে। ভাবতেই কলিজা কেঁপে ওঠে। আবরার মাথা থেকে হেলমেট খোলে, শান্ত নয়নে তাকায় আদ্রিতার মুখপানে এবং বলে, গেট অন দ্য বাইক। আদ্রিতা ভদ্র বাচ্চার মতো মাথা নাড়িয়ে উঠে পড়ে বাইকে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে, মাথা রাখে পিঠের ওপর। আবরার বাইক চালানো শুরু করে। আজকে রাস্তাঘাট বড্ড ফাঁকা, গাড়ি তো দূর, কোনো মানুষজনেরও দেখা নেই। মিষ্টি রোদ উঠেছে, রোদের আজ গায়ে লাগছে না। হালকা বাতাসে আদ্রিতার চুলগুলো উঠছে, ভালোই লাগছে। আবরার, ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। আবরার শুনেছে, তবে জবাব দেয় না। কিছু মুহূর্তের মধ্যেই তারা পৌঁছে যায় আবরার হাউসে। আদ্রিতাকে নামিয়ে দিয়ে আবরার বাইকে গ্যারেজে রেখে আসতে যায়। তখনই আদ্রিতার নজর পড়ে অ্যানির কবরের দিকে। সেখানে অ্যানির মতোই ছোট্ট একটা বিড়াল শুয়ে আছে, কেমন মায়া মায়া নয়নে তাকিয়েছে তার দিকে। আদ্রিতা এগিয়ে যায়, কোলে তুলে নেয় বিড়াল ছানাটিকে। ঠোঁট দাবি চুমো খায় তার নরম শরীরে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আবরারের কথায় পেছন ঘুরে তাকায় আদ্রিতা। বিড়াল ছানাটিকে দেখিয়ে বলে, দেখুন ও কত কিউট, একদম আমাদের অ্যানির মতো। আমি ওকে আমার সাথে রাখতে চাই। আবরারের বোধে ভালো লাগলো না কথাখানা। সে গম্ভীর স্বরে বলে, কোনো দরকার নেই, রেখে এসো ওকে। আদ্রিতা জেদ দেখিয়ে বলে, একদম না, ও আমার সাথেই থাকবে। বলেই বিড়াল ছানাটিকে নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে ভেতরে ঢোকে। তৃষা ড্রয়িং রুমে বসেছিল। বিড়াল তার বড়ই পছন্দের। আদ্রিতার হাতে থাকা পার্সিয়ান বিড়াল দেখে সে বড্ড খুশি হয়। ইচ্ছে করে দৌড়ে গিয়ে ছানাটিকে কোলে নিতে, কিন্তু নিজের স্বভাব সুলভ সে সেটা করতে পারে না। নিজ স্থানেই বসে থাকে। আদ্রিতা গিয়ে এসে তৃষার কোলে বিড়ালটিকে দেয় এবং বলে, ওকে একটু খাবার দাও কেমন, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ না কিছুই বলে না তৃষা। আদ্রিতা নিজ কক্ষে চলে যায়। আবরার আগেই চলে এসেছে। তোমাকে কিছু বলতে চাই আমি। আদ্রিতা আবরারের সামনে এসে দাঁড়ায় এবং বলে, আমিও কিছু বলতে চাই। আমি আগে বলবো। বলুন। আবরার আদ্রিতার হাত ধরে তাকে খাটের ওপর বসায়। নিচে ফ্লোরে বসে পড়ে। আদ্রিতার কোলে মাথা রেখে বলে, আমাদের বেবি চাই না এখন। আর আমি দিব্যি একটা জীবন কাটিয়ে দিতে পারবো। এটা নিয়ে প্যানিক হইও না।
আদ্রিতা শুকনো ঢোক গেলে বলে, আমার চাই, একটা বেবি লাগবেই। আমি কখনো আপনার কাছে কিছু চাইনি, কিন্তু এখন চাচ্ছি। একটা বেবি এনে দিন আমায়, যেভাবে পারেন সেখান থেকে পারেন। আবরার হতাশ হয়। কেন বুঝতে পারছো না? আপনি কেন বুঝতে পারছেন না? লাগবেই আমার বেবি, আর আমি জানি আমার আবরার ঠিক পারবে। ভরসার হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটে। আবরার দীর্ঘশ্বাস ফেলে এবং বলে, খাবো। যাও, খাবার রেডি করো। আদ্রিতা মাথা নাড়িয়ে অশ্রমে ঢুকে পড়ে। আবরার আখি পল্লব বন্ধ করে ফেলে। জীবনে প্রথমবার অসহায় লাগছে তার। মনে হচ্ছে সে ব্যর্থ, কিছুই করতে পারে না। দিনগুলো ভালোই যাচ্ছে। ঈশার এখন 9 মাসের প্রেগনেন্ট, পেট অনেকটা উঁচু হয়েছে। এই পেট নিয়ে হাঁটতে চলা করাই কষ্টকর। টিশা পুরোপুরি ঈশারের দায়িত্ব নিয়ে নিয়েছে। যখন যা লাগবে সে এনে দিবে। একটু হাঁটাচলা করতে দেয় না, তবে সিয়াম তাকে রেহাই দেয়নি। জ্বালানোর একটা পথও ছাড়ে না। এই যে আজকে ইশারার মতো করেই বড় একখানা বালিশ বেঁধেছে পেটে, তারপর কোমরে হাত দিয়ে হাঁটছে। প্রথমে যায় ইভান আহাদ এবং আর আমানের কাছে। তারা অফিসের কাজ করছিল। সিয়াম সেখানে গিয়ে বলে, ফুলে গেছে পেট আমার ভালোবাসায় খেয়ে তোমার। আহা, খিদিলে বাস হয়ে গেল আমার সর্বনাশ। আমার নিজের জুতা খুলে সিয়ামের দিকে ফিক্কা মারতে গেলেই সিয়াম দৌড়ে রুমে চলে যায়। আদ্রিতা এবং টিশা ইশারাকে জুস খাওয়াচ্ছিল। তখনই সিয়াম এসে বলে, মা দেখো, ইশারা আমার প্রেগনেন্ট করে দিছে। এত বড় পেট নিয়ে আমি কোথায় যাব? আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে। ইশারা বালিশ ফিক্কা মারে। টিশাও হাসে। সিয়াম আবার চলে যায়। আয় হায়, আমার হলো কি? বাচ্চা হলে নাম রাখবো কি? আদ্রিতা বলে, ভাইয়া একদম মজা করবেন না। আমি মজা করছি না, বোঝার চেষ্টা করছি। এতে বড় পেট নিয়ে, এত বড় পেট নিয়ে কেমনে হাঁটাচলা করতে হয়, কেমনে নাচতে হবে। আচ্ছা, আমি একটু নিচে দেখাই। বলেই নাচতে থাকে সিয়াম। টিশার শব্দ করে হেসে ওঠে। ইশারাও হাসতে থাকে। হাসতে হাসতে পেট ব্যথা শুরু হয়ে যায়। মুহূর্তে ইশারার চোখ মুখ লাল হয়ে ওঠে। চিৎকার করে কাঁদতে থাকে। আবরার, আমানাহাত, ইভান সবাই দৌড়ে আসে। সিয়ামও ভরকায়। কি করে ফেললো সে? সময় নষ্ট না করে তখন ইশারাকে ধরাধরি করে গাড়িতে তোলা হয় এবং গাড়ি চলতে থাকে হাসপাতালের উদ্দেশ্যে। সকলেই চলে যায়, শুধু বাড়িতে থাকে আদ্রিতা এবং টিশা। আদ্রিতার মাথা ঘুরছে, হাত পা কাঁপছে। সে কি ভয় পাচ্ছে? বুঝতে পারে না। শুধু এইটুকুই বুঝতে পারে, আর 1 মিনিটও সে দাঁড়িয়ে থাকতে পারবে না। ভাবনার মাঝেই দু চোখে অন্ধকার দেখতে শুরু করে এবং সেন্সলেস হয়ে লুটিয়ে পড়ে ফ্লোরে। টিশা ভরকায়। আদ্রিতার মাথা নিজের কোলের উপর নিয়ে ডাকতে থাকে। সারা শব্দ না পেয়ে তখনই কল করে আবরারের নাম্বারে। কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে কেঁদে বলে ওঠে, অডিরিতা সেন্সলেস হয়ে গিয়েছে, আপনি জলদি আসুন। পুত্র সন্তানের জননী হয়েছে ইশারা। গোলুমুলু ধবধবে ফর্সা একটা সুন্দর বেবি, যাকে দেখে নার্স ডাক্তাররাও মাশাল্লাহ বলে উঠেছে কয়েকবার। আমান বাবু দুনিয়াতে আসার খবর জেনে আজান দিয়েছে। আজ ছুটেছে মিষ্টি আনতে। গোটা হসপিটালের সবাইকে মিষ্টি মুখ করাবে। ইশারার বাবা ভাইকেও কল করে জানানো হয়েছে বাবুর পিক পাঠানো হয়েছে। নার্স যখন বাবুটাকে পরিষ্কার করে সাদা তোয়ালে মুড়িয়ে কেবিনের বাহিরে নিয়ে এলো, তখন প্রথমেই কোলে নিয়েছে আবরার। নার্সের হাতে ধরিয়ে দিয়েছে মোটা অঙ্কের কিছু টাকা। ছোট্ট ছানাটাকে সে যখন কোলে তুলে নিচ্ছিল, তার হাত দুটো থরথর করে কাঁপছিল। বুকের ভেতরে প্রশান্তির হাওয়া বয়ে চলেছিল। এ যেন একটা ছোট্ট চাঁদ। শুক্র অধর চেপে চুমু খেয়েছে চাঁদের কপালে। আতিয়া বেগমের ব্যস্ততা কমছে না। অনবরত ডাক্তার নার্সদের সাথে তর্ক করে চলেছে। মূলত ছোট বাচ্চাদের সরিষার তেল দিয়ে ম্যাসাজ করে দিতে হয়। উনি সেটাই করতে চাচ্ছে, কিন্তু ডাক্তার নার্স কিছুতেই এটা করতে দেবে না। সেটা নিয়েই তর্ক বিতর্ক। টিশা ইশারার পাশে ছায়ের মতো বসে আছে। সদ্য সিজার হয়েছে, কিছু লাগবে কিনা, ব্যথা পাচ্ছে কিনা, এসব তো তারই দেখতে হবে। সিয়াম এক কোনায় ঘাপটি মেরে বসে আছে। আসলে স্বপ্ন দেখছে কিনা বাস্তব, এটাই বোঝার চেষ্টা করছে সে। বাচ্চার মুখটাও এখনো দেখেনি। আমান, আহাদ, ইভান সবাইকে মিষ্টি খাইয়ে আবার বেরিয়েছে। খালি হাতে বাবুর মুখ দেখবে না, তাই গিফট আনতে গিয়েছে। আবরার বাবুকে নিয়ে আদ্রিতার কেবিনের দিকে পা বাড়াতে গিয়েও যায় না। পাশ ফিরে চিন্তিত সিয়ামের মুখপানে তাকায় এবং বাবুকে নিয়ে ওর কাছে আসে। গম্ভীর স্বরে বলে, রাজপুত্রকে করে নে সিয়াম। ধ্যান ভাঙল যেন সিয়ামের। সে মাথা তুলে প্রথমেই তাকায় আবরারের মুখপানে, তারপর বাবুর পানে।
ভাই আমার মতো একটা ভণ্ড কবি ছেলে এত কিউট কেমনে হলো? ডাক্তাররা মনে হয় ভুল করে অন্য বেবি আমাদের দিছে। আবরার ভয়ানক দৃষ্টিতে তাকায় সিয়ামের পানে। ব্যাস মুহূর্তেই সে শুকনো ঢোক গিলে এবং বাবুকে কোলে নেয়। ভাই রে ভাই, এ যেন সত্যি একটা জাত। সিয়াম চিল্লিয়ে উঠে বলে, এই আপনার ওকে আমার থেকে নে, কোলে নিতে পারবো না আমি। আবরার তাড়াহুড়ো করে সিয়ামের থেকে বাবুকে নিয়ে নেয় এবং বলে, হোয়াটস রং উইথ ইউ? সিয়াম জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, ওর থেকে দূরে দূরে থাকবো ভাই, আমার মতো বন্ধ হলে মুশকিল। তুই বরং তোর কাছেই রাখিস সব সময়। আবরার সিয়ামের মাথায় চাটি দিয়ে বাবুকে নিয়ে আদ্রিতার কেবিনে ঢোকে। সিয়াম মুচকি হাসে। তার ইচ্ছে করছিল বাবুটাকে কিছুক্ষণ কোলে রাখার, তুলতুলে গায়ে চুমু এঁকে দেওয়ার, ইশারার পাশে বাবুকে শুয়ে দিয়ে তাদেরকে ক্যামেরা বন্দি করার। আবরারের ইচ্ছে করছিল বাবুকে নিয়ে আদ্রিতার কাছে যাওয়ার, তাই নিজের ইচ্ছেকে বিসর্জন দিয়ে আবরারের ইচ্ছেটাই পূরণ করলো সিয়াম। কেন করবে না? আবরারের জন্য সে জানটাও দিতে প্রস্তুত। আর এইটুকু ত্যাগ করতে পারবে না? সিএম গুটি গুটি পায়ে ইশারার কেবিনে প্রবেশ করে। দেখতে পাই আতিয়া বেগম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তিশা পানি খাইয়ে দিচ্ছে। তখন মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দৌড়ে বাসায় পৌঁছেছিল আবরার এবং আদ্রিতাকেও হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার চেক আপ করে জানায় আদ্রিতাও মা হতে চলেছে, 2 সপ্তাহের প্রেগনেন্ট। সকলের খুশি যেন দ্বিগুণ বেড়ে যায়। শুধু হাসি ফোটে না আবরারের ঠোঁটের কোণে, সে বেশ চিন্তিত। আদ্রিতা নিজেও জেনেছে তার প্রেগন্যান্সির খবর, খুশি হয়েছে তবে প্রকাশ করছে না। আবরারের মুখে হাসি দেখল না, এটাই তাকে চিন্তিত করে তুলছে সারাক্ষণ। কারো পায়ের আওয়াজে পাশ ফিরে তাকায় আদ্রিতা, দেখতে পায় আবরার আসছে। তার কোলে সাদা তোয়ালে মোড়ানো একটা ছানা, মানে রাজপুত্র দুনিয়াতে চলে এসেছে। আদ্রিতা উঠে বসার চেষ্টা করে, আবরার সঙ্গে সঙ্গে ধমকে বলে ওঠে, আমি তো তোমার কাছেই আসছি না, তো চামচিকার মতো লাফালাফি করছো কেন? গাল ফুলিয়ে শান্ত হয়ে শুয়ে পড়ে আদ্রিতা। আবরার ছোট্ট পাখিটাকে তার পাশে শুয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করে কয়েকখানা ফটো তুলে নেয় এবং বিড়বিড় করে আওড়ায়। মাশাআল্লাহ, 2টা ফুল একসাথে। আদ্রিতা কিছু মুহূর্ত তাকিয়ে থাকে বেবিটার মুখে পানি, তারপর বলে ওঠে, কিছুদিন পরে আমাদেরও এমন একটা বেবি আসবে আবরার। আপনি কি খুশি না? আদ্রিতার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাবুটা কেঁদে ওঠে। বোধহয় তার খিদে পেয়েছে, পাবে না কখন থেকে এরকোল ওরকোল ঘুরঘুর করছে। আবরার আদ্রিতার কথার জবাব না দিয়ে বাবুটাকে তুলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আমান, আহাদ, ইভান ততক্ষণে চলে এসেছে। আমান এনেছে গোল্ডের চামচ এবং বাটি। তার অনুরোধ তাদের রাজপুত্রকে এই বাটি থেকেই খাওয়ানো হবে। আহাদ বাবুর জন্য গোল্ডের চেন এনেছে আর ইভান ইশারার জন্য ব্রেসলেট এনেছে। বাবুকে খাওয়ানোর জন্য ইশারার কোলে দেওয়া হয়। তখনই 3 বন্ধু হুড়মুড় করে কেবিনে ঢোকে। আতিয়া বেগম গোল্ডের বাটি সুন্দর করে ধুয়ে মুছে এনেছে। ইভান বাবুর কপালে চুমু এঁকে দিয়ে ইশারার ডান হাতখানা ধরে, কবজিতে ব্রেসলেট বেঁধে দিতে দিতে বলে, থ্যাংক ইউ ইশারা, আমাদের এত সুন্দর একটা চাঁদ গিফট করার জন্য। চোখে পানি চলে আসে ইশারার। এতটা ভালোবাসা তার জন্য বরাদ্দ ছিল। সিএমকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া একদম সঠিক ছিল। আমান নিজে হাতে বাবুর মুখে 1 চামচ দুধ দেয় এবং খুশিতে লাফিয়ে ওঠে। আবরার এক কোণায় দাঁড়িয়ে আছে। টিশা বলে, ভাইয়া, আপনি গিফট ছাড়াই বাবুকে দেখলেন, কিছুই দিবেন না ওকে? আমান কড়া দৃষ্টিতে তাকায় টিশার মুখপানে, মানে চুপ করতে বলেছে। আবরার জবাব দেয়, আমার ভাগে যতটুকু প্রপার্টি রয়েছে তার 50% শাম্বাকে দিয়ে দিয়েছি। রাজপুত্রকে খালি হাতে দেখবো? এটা হয়? সিয়াম এবং ইশারা অবাক হয়। কিছুদিন আগেই আবরারের প্রপার্টি 5 ভাগ করেছে। সিঙ্গাপুরে 5টা শোরুম 5 জনের, সুইজারল্যান্ডে 10টা শোরুম 1 জনের 2টো করে, বাংলাদেশ, নেদারল্যান্ডস সহ বিশ্বের যে কয়টা রাষ্ট্রে তার বিজনেস রয়েছে সবই সমান সমান ভাগ করা হয়েছে। এখন আবার নিজের ভাগ থেকে 50% তার ছেলেকে দিয়ে দিল। সকলের থমথমে মুখশ্রী দেখে আতিয়া বেগম বলে ওঠে। ইশারা আবরারের কথা শেষ করতে না দিয়েই বলে ওঠে, খুব পছন্দ হয়েছে ভাইয়া, আমার বাবুর নাম এটাই থাকবে। গাল ফুলিয়ে ফেলে টিশা। আমি আর অদ্রিতা কি দোষ করলাম? আমাদের নামের সাথে কোনো মিলল না কেন? সিয়াম বলে, এত ভারিয়ানায় কোনো মিলল না। যুদ্ধ ঘোষণা করো টিশা, আমি পিছনে আছি, সুযোগ বুঝে দৌড়ে পালাবো। সকলে হেসে ওঠে। আবরার সিএমকে বলে, তুই গিয়ে ওদের পাশে বস, একটা পিকচার তুলে দিই।
আমান জোর করে সিয়ামকে বসিয়ে দেয় ইশারার পাশে থাকা টুলে। পিকচার তুলে দেয়, তারপর সবাই মিলে দাঁড়ায় পিকচার তুলবে। তখনই টিশা বলে, 1 মিনিট, আমি অডিতাকে নিয়ে আসছি। অহনা হিংসুটে নয় মোটেও, তবু কেন জানি আজকে তার হিংসা হচ্ছে। কোনো মতেই সে মানতে পারছে না আবরার তাসনিন তার ভাই, একই মায়ের পেট থেকে তাদের জন্ম। তার ছেলের জন্মের পর আবরার তাকে হাসপাতালে দেখতেও যায়নি, এমনকি বাসায় ফেরার পরেও একটু কোলে নেয়নি। অথচ সিয়ামের ছেলেটার জন্য নিজের জান দিতেও প্রস্তুত। বোনের সাথে বন্ধুর তুলনা, বন্ধুই বড় হয়ে গেল। আখি পলক ভিজে ওঠে অহনার। তার 2 বছরের ছেলে আহিল গোটা বাড়িতে হাঁটাহাঁটি করছে, তাকে থামানোর সাহস কারো নেই। একবার কিচেনে গিয়ে এটা ফেলছে তো ওটা ফেলছে, তো আবার ড্রয়িং রুমে টি টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিচ্ছে। আদিত অবশ্য বাচ্চাটির এসব কর্মকাণ্ডে সাপোর্ট করছে, নিজেও যেন বাচ্চা হয়ে উঠেছে। আহিলের সঙ্গে তাল মিলিয়ে খেলছে, কখনো কখনো হাসিতে ফেটে পড়ছে। আদিয়া বেগম কিচেনে ঢুকে পড়েছে, সকলের জন্য রান্না করতে হবে। আহনা, আবরারের গম্ভীর কণ্ঠস্বরে চমকে ওঠে অহনা। তাড়াহুড়ো করে চোখ মুছে পেছন ঘুরে তাকায়, একটু হাসার চেষ্টা করে বলে। আবরার দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর অনেকেই আছে, মা আছে, হাজবেন্ড আছে, শ্বশুর বাড়ি আছে, কিন্তু সিয়াম, আমান, আহাদ, ইভান, ওদের আমি ছাড়া কেউ নেই। তুই আমাকে ছাড়া থাকতে পারিস, কিন্তু ওরা পারে না। আমার খারাপ সময় তুই ছিলি না, ওরা ছিল। এখনো আমার বিপদে তুই থাকবি না, কিন্তু ওরা থাকবে। তাই ওদের নিয়ে হিংসা করবি না। ওরা ছাড়া আবরার তাসনিন শূন্য। আই থিঙ্ক বুঝতে পেরেছিস? নিজের বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে চলে যায় আবরার। অহনার বুকের ভেতরটা কাঁপছে। এই প্রথম সে রিয়েলাইজ করলো আসলেই ভাইয়ের খারাপ সময়ে সে ছিল না। একই শহরে থাকতো, কিন্তু কখনোই ভাইয়ের খোঁজ নেওয়া হয়নি। রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক বেশি গভীর। ইশারাকে তার কক্ষে শুইয়ে দিয়েছে টিশা, এখন ওর জন্য খাবার বানাচ্ছে। সিয়াম, ইভান এবং আহাদ একটু বেরিয়েছে। আহাদের একটা মেয়েকে ভালো লেগেছে, হাসপাতাল থেকে ফেরার পথে পার্কে দেখেছে মেয়েটিকে, এবং কথাখানা ভুলবশত সিয়ামের কাছে শেয়ার করেছে। এখন আর 1 সেকেন্ডেও টিকতে দিচ্ছে না সে। মেয়েটাকে দেখবে, বিয়ের প্রপোজাল দিবে, তারপরে ক্ষান্ত হবে। সিয়ামের জেদের কাছে হার মেনে আহাদ এবং ইভান তার ছুটে চলেছে সেই পার্কের উদ্দেশ্যে। পথিমধ্যেই দেখা হয়ে যায় আমানের সঙ্গে, সেও সঙ্গে যাচ্ছে। ভাগ্য ভালো ছিল বোধহয়, তাই মেয়েটাকে পেয়ে যায়। পার্কের এক কোনায় থাকা বেঞ্চে বসে আছে। মনটা বোধহয় খুব খারাপ, কেমন উদাসীন ভঙ্গিমায় আসমান পানে তাকিয়ে আছে। আমার শার্টের গলা ঠিক করতে করতে এগিয়ে যায়, মেয়েটার পাশে বসতে বসতে বলে, ইউ আর লুকিং সো বিউটিফুল। তা আপনার নাম কি? মেয়েটা বাঁকা নয়নে খানিকক্ষণ তাকিয়ে থাকে আমানের মুখপানে, তারপর বলে, আপনি আবরার তাসনিনের বন্ধু না? আর তিশার বর না? আমান ভরকায়, এখনই আবার টিশা আর আবরারকে বলে দিবে নাকি? শুকনো ঠক গেলে মুহূর্তে মেয়েটির পা জড়িয়ে ধরে আমান। আহাদ এবং ইভানও দৌড়ে আসে আমানের পেছনে বসে মেয়েটির ভরকায়। ওরা কান্নার শব্দে বলে ওঠে, আরে আমার মা, তুমি আমার খালা লাগলে আপা বলেও রাখতে পারি। তবু এই খবর আমার বউ আর বন্ধুকে বলিয়েন না। ওরা আমাকে বাড়ি ছাড়া করবে, পিচ পিচ করে কেটে জুরিক নদীতে ভাসিয়ে দেবে। সিয়াম বলে ওঠে, দাঁড়ান, আপনাকে কবিতার ভাষায় বোঝাই ব্যাপারটা। খাবে আমার মায়ের, কাটবে ওর গলা, আমরা সাথে ছিলাম বলে যাবে আমাদের কল্লা। অকালে মরতে চাই না, কয়দিন হলো গরুর মাংস খাই না। আজকে বাড়িতে গিয়ে খাবো আমি কলা। তুমি কাউকে বলিও না, কিছু ওরে আমার মানা। আমানের কান্না থেমে যায় সিয়ামের কবিতা শুনে। মেয়েটাও স্তব্ধ, সে বাংলাদেশেই বড় হয়েছে, এমন উদ্ভট কবিতা কখনোই শোনে না। আহাদ বলে ওঠে, ভাই, তুই পাকিস্তান থেকে খাওয়াস্তানে কেমনে গেলি? মেয়েটি নিজের পা ছাড়িয়ে নিয়ে বলে, আপনারা শুরুটা করলেন কি? আমি কাউকে কিছু বলবো না, আপনারা উঠুন। তবু ওরা ওঠে না। ইভান বলে, এই আহাদ হালা, আপনারা দেখে ফিদা হয়ে গেছে, বিয়ে করতে চাচ্ছে। এই সিয়াম, এটা কি কবিতার বাসায় শোনাতো? সিয়াম কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে, যদি তুমি থাকো রাজি, ডাকবো আমরা কাজে, গরু মাংস দিয়ে ভাত। বাকিটা শেষ করার আগে আমান ঠাস করে একটা থাপ্পড় মারি সিয়ামের মাথায়, বলে, আর একবার গরুর মাংস বললে কুত্তার মাংস খাওয়াই দেবো তোকে। সিয়াম মাথায় হাত ডলতে ডলতে বলে, হালা, তোর মেশিন নষ্ট হয়ে যাবে দেখিস। নিরিহ, আমি কতদিন হলো গরু মাংস খাই না। ওরা সকলেই দৌড়ে পালিয়ে যায় ওই স্থান থেকে আর বলে,
এই হালা, আজকে গরুর মাংস মাংস বলে জানটা খেয়ে দিবে সকলের। মেয়েটা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল এটা? ইশারা সাম্বাকে ঠিকঠাক কোলে নিতে পারে না। তার প্রথম কারণ হচ্ছে ঘা এখনও শুকায়নি, আর দ্বিতীয় কারণ জীবনে প্রথমবার সে বাচ্চা কোলে নিচ্ছে। একটু তো সমস্যা হবেই। টিশা এবং আদ্রিতা খুব হেল্প করে ইশারাকে। এই তো কিছুক্ষণ আগে টিশা বাচ্চাকে গোসল করালো, তারপর ইশারা খাইয়ে দিল এবং আদ্রিতা তাকে নিয়ে নিজেদের কক্ষে চলে এসেছে। আবরার ল্যাপটপে কিছু কাজ করছিল। সাম্বাকে দেখে ল্যাপটপ বন্ধ করে হাত বাড়িয়ে দেয়। আদ্রিতাও বাচ্চাকে আবরারের কোলে দিয়ে নিজেও পাশে বসে। কিছু মুহূর্ত দুজনের মুখপানে তাকিয়ে থেকে প্রশ্ন করে, আবরার, ডাক্তার বলেছিল আমাদের বেবি হবে না, তাহলে কি করে হলো? আবরার জবাব দেয় না। আদ্রিতা বুঝতে পারে সাহেবকে মেরে ফেলো, এই প্রশ্নের জবাব দেবে না, কেননা ইতিমধ্যেই প্রায় 500 বার একই প্রশ্ন করে ফেলেছে সে। একবারও লাট সাহেব মুখ খোলেনি, যেন দাঁতে পোকা বসেছে, তাই মুখ বাঁকিয়ে লোকটার কাঁধে মাথা রাখে। আচ্ছা, আমাদের বেবির নাম কি রাখবো? এবারে মুখ খোলে আবরার। সাম্বার কপালে চুমু দিয়ে বলে, আহিরা তাসনিম। আদ্রিতা কপাল কুচকে বলে, ছেলেও তো হতে পারে। হবে না, সাম্বা বাবার পার্টনার হয়ে কিউট একটা মেয়ে আসবে, আর তাকে আমি সাম্বার সাথে বিয়ে দেব। আদ্রিতা হেসে বলে, হ্যাঁ, বড় হয়ে সাম্মা আহিরাকে ফেলে অন্য দেশে চলে যাবে। আমার মতো আমার মেয়েটাও দুঃখ পাবে। পৃথিবীর যে প্রান্তেই যাবে আহিরার বাবা সেকেন্ডেই তাকে ধরে নিয়ে আসবে। আমার মেয়ে ছাড়া সাম্বার আর কোনো অপশন থাকবে না। পিচ্ছিটা কি বুঝলো কে জানে, সে খিলখিল করে হেসে ওঠে। তার হাসি দেখে আবরারও হাসে। লুক, আহিরার কথা শুনে কত হ্যাপি সে। আদ্রিতা মুখ বাঁকায়। এই বাচ্চা তার গুমরা মুখ চাচুর মতো হবে কিনা কে জানে। হলে তো মুশকিল। একটা হাতি সামলাতে আদ্রিতার জান যাচ্ছে, আরেকটা হাতি সামলাতে তার মেয়ের জান যাবে। পাখি, যাও পানি খেয়ে এসো। কিন্তু আমার তো তেষ্টা পায়নি। তাও খেতে হবে, 2 ঘন্টা অন্তর অন্তর পানি খেতেই হবে, জলদি যাও। বড় ভাগ্য করে পেয়েছিলাম আপনাকে। যতটা দুঃখ দিয়েছিলেন তার থেকেও দ্বিগুণ বেশি সুখ দিয়েছেন। দুঃখ কাকে বলে আর বুঝতেই দিলেন না। আবরার অফিসে যাবে বলে রেডি হচ্ছে। টাই বাঁধতে বাঁধতে আদ্রিতার মুখপানে এক পলক তাকায়। আগের চেয়ে বেশ মোটো হয়েছে, গাল দুটো টমেটোর মতো গোল হয়ে গেছে। ঢোলা ঢোলা ম্যাক্সি পরে থাকে সারাক্ষণ, গলা কুচকুচে কালো হয়ে গিয়েছে। আবরার ডাক্তার দেখিয়েছে এটার জন্য, তবে তো ফল পাওয়া যায়নি। আতিয়া বেগমের মতে মেয়েবাবু হলে মায়েদের গলা কালো হয়। আদ্রিতা এখন একটুতেই হাঁপিয়ে ওঠে, হাঁটাচলা করতেই পারে না। বেচারি টিশা প্রচণ্ড কষ্ট করে। সাম্বার দেখাশোনা পাশাপাশি আদ্রিতার কখন কি লাগবে সবটাই নজরে রাখে। আবরার কথা বলছেন না কেন? আবরার আদ্রিতার সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়ে, উঁচু ধরে ওষ্ঠ ছুঁয়ে বলে, আসছি আমি, সাবধানে থাকবে। আদ্রিতা কপাল কুচকে বলে, যেতেই হবে কেন? ইম্পর্ট্যান্ট মিটিং আছে, দ্রুত চলে আসবো। তারপর তার কপালে ওষ্ঠ ছুঁয়ে আবরার চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। বাবা মারা গেছে, আমায় কেন বলেনি? পা থেমে যায় আবরারের। পেছন ঘুরে তাকাই আদ্রিতার মুখপানে। কি ভেবেছিলেন আমি দুঃখ পাবো? থাকো পাখি, এসে কথা শুনবো। চলে যায় আবরার। আদ্রিতা মুখ বাঁকায়। লাট সাহেব একটা, তবে হ্যাঁ মানতেই হবে লোকটা অন্যরকম। এই যে প্রেগন্যান্সির পর থেকে আদ্রিতার শরীর ভালো থাকে না, মাঝরাতে খেতে পায়, হাত পা ব্যথা করে, বমি পায়। মানুষটা বড্ড ধৈর্য নিয়ে সবটা সহ্য করে নেয়। সাম্বা এখন হামাগুড়ি দেওয়া শিখেছে, হুড়হুড় করে এখান থেকে ওখানে চলে যায়। আহিল কথা বলতে পারে। আহাদ এবং ইভান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। আদ্রিতার ডেলিভারির পরে ধুমধাম অনুষ্ঠান করে তাদের বাড়িতে তোলা হবে। তবে সিয়াম এখনো বদলায়নি। এই যে এই মুহূর্তে ড্রয়িং রুম থেকে সিয়ামের কবিতার সুর ভেসে আসছে। আদ্রিতা হেসে সেদিকে এগিয়ে যায়। টিশা এবং ইশারা সাম্বাকে খাওয়াচ্ছে। সিয়াম সোপে পা তুলে বসে বলছে, ছেলে আমার হয়েছে বড়। ও হে টিশা, ইশারা, তোমরা সরো, 2 দিন পরে করবো বিয়ে। বাড়িতে আনবো একটা ময়নাটিয়া, 2জন মিলিয়ে বাঁধবে সুখের ঘর। তোমরা তখন হয়ে যাবা পর। আদ্রিতা বলে ওঠে, ভাইয়া ছেলেকে অন্য জায়গায় বিয়ে করানোর কথা চিন্তাও করবে না। সাম্মা আমার মেয়ের জামাই হবে। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, মা, তুমি তোমার বর মা ডাকতে বলছিল, সেসব ভুলিনি। মায়ের মেয়ে আমার বোন হয়। আমি জীবনেও আপনাকে ছেলের নজরে দেখিনি। আপনি আমার ভাই ছিলেন। তোমার শাপলা গোড়াকে বলবা
আমাকে নিয়ে মা ডাকানোর জন্য, যেন সরি বলে তারপরে বিয়ের কথা এগোবো। আদ্রিতার সঙ্গে সঙ্গে কল করে আবরারের নাম্বারে, সঙ্গে সঙ্গে কল রিসিভ হয়। কি হয়েছে পাখি, ঠিক আছো তুমি? আবরার বড়ই চিন্তিত স্বরে শুধোয়, আমি ঠিক নেই। সিয়াম ভাই বলছে আপনি সরি না বললে ছেলে বিয়ে দেবে না। আপনি দ্রুত সরি বলুন। আবরার ফোঁস করে শ্বাস টানে, তারপর বলে। কল লাউডে দাও। আদ্রিতা জবাব দেয়, সিয়াম কান খাড়া করে সরি শোনার জন্য। পাশ থেকে আমান বলে ওঠে, সিয়াম, তোর কানের নিচে 3টে থাপ্পড় দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবো, শালা চরিত্রহীন। আমার বোনকে দেখে ক্রাশ খেয়েছিলি, তাই তো আবরার মা ডাকিয়েছিল। শালা চোখের তো মা বোন নেই, মেয়ে দেখলেই নয়না ছলাৎ ছলাৎ করতো। ইশারা কঠিন দৃষ্টিতে তাকায় সিয়ামের মুখপানে। বেচারা শুকনো ঢোক গিলে আদ্রিতার হাত থেকে ফোন নিয়ে কল কেটে দেয়। তৃষা আর আদ্রিতা মুখ চেপে হাসতে থাকে। ছোট সাম্বাও বাবার মুখপানে তাকিয়ে আছে, যেন বলছে সত্যি তুমি ছলাৎ ছলাৎ করো নাকি। ইশারা বলে ওঠে, এই খারাপ ব্যাটার সংসার আমি করবই না, চলে যাব বাবার বাড়ি। সিয়াম কাঁদো কাঁদো স্বরে বলে, আমানের পাখির কসম, তোমাকে দেখার পর আর কোনো মেয়ের দিকে তাকাইনি। সেসবে রাগ কমল না ইশারার। সে চলে যায় তার কক্ষে, দরজা বন্ধ করতেও ভোলে না। রাত 12টা বেজে 8 মিনিট। সকলেই ঘুমিয়ে পড়েছে। আবরার কিচেনে কেক বানাতে ব্যস্ত, কারণ এখন আদ্রিতার কেক খেতে মন চাচ্ছে। কিছু মুহূর্ত আগেই সে বাসায় এসেছে। জামা কাপড় পাল্টানোর আগেই আদ্রিতা বলে উঠল, কেক খাইতে মন চায়। ব্যাস 1 সেকেন্ডও সময় নষ্ট না করে তখনই কেক বানানোর কাজে লেগে পড়েছে সে। অবশ্য তাকে সাহায্য করছে আদ্রিতা, পাশে দাঁড়িয়ে এটা ওটা এগিয়ে দিচ্ছে। আবরার বারবার বলছে, তুমি বসো গিয়ে। কিন্তু সেসব শোনার মতো মেয়ে সে নয়। সে এখানেই থাকবে। ওভেনে কেক দেওয়ার পরে আদ্রিতা বলে, একবার ভালোবাসি বলুন তো ফট করে। কতদিন হলো শব্দটা শুনি না। আবরার সত্যি সঙ্গে সঙ্গে বলে, ভালোবাসি পাখি, অনেক ভালোবাসি। আদ্রিতা হাসে, 2 হাত বাড়িয়ে বলে, ঠিক আছে, তাহলে এখন আমাকে কোলে তুলে রুমে দিয়ে আসুন। আবরার কোলে তুলে নেয়। তখনই চিৎকার করে ওঠে আদ্রিতা। বহুদিন পরে বাংলাদেশের মাটিতে পা রাখল ইমা বেগম। আহা, কত শত স্মৃতি জমে আছে নিজ জন্মভূমি। বাংলাদেশের বাতাসেও এক প্রকার প্রশান্তি পাওয়া যায়, কিন্তু ইমা বেগম শান্তি পাচ্ছে না। তার ছেলে মেয়েদের চোখের সামনে না দেখা অবধি কোনোভাবেই শান্তি পাবে না। হ্যাঁ, আবরারই তাকে বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করে দিয়েছে, এবং সে যে ডাক্তার, তার ছেলে মেয়েকে দত্তক নিয়েছিল তার ঠিকানাও দিয়েছে। ইমা এই মুহূর্তে সে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। দরজার সামনে বিশাল বড় সাইজের তালা ঝুলছে। ধুলো জমে গিয়েছে বাড়ির উঠোনে। দেখেই বোঝা যাচ্ছে বহুদিন হবে বন্ধ পড়ে আছে বাড়িটা। তবে কি আবরার তাসনির ভুল ঠিকানা দিল? বুকের ভেতরটা কাঁপতে থাকে তার। বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে মানুষ খোঁজার চেষ্টা করে। দেখা যায় খানিকটা দূরে একটা চায়ের দোকান রয়েছে। ইমা বেগম সেদিকে যায়। বৃদ্ধ একটা লোক গভীর মনোযোগে চায়ের পানি গরম করছে। তাকে বলে ওঠে, চাচা, ওই বাড়ির মানুষ কোথায়? লোকটা ইমার মুখপানে এক পলক তাকায়, তারপর জবাব দেয়, 3 মাস হবে তারা লন্ডন চলে গিয়েছে। ইমার হাত পা কাঁপতে থাকে। লন্ডন চলে গিয়েছে মানে কি? তার বাচ্চারা কোথায় তাহলে? তাদের কি সন্তান ছিল? ছিল না, 2টো বাচ্চা দত্তক নিয়েছে। বছর 2 হবে। চাঁদের মতো সুন্দর বাচ্চা 2টো তাদের সঙ্গে নিয়ে চলে গিয়েছে। আর কখনো বাংলাদেশে ফিরবে না। হতাশ ইমার 2 চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। সব শেষ হয়ে গেল তার। স্বামী মরে গেল, সন্তানরা চলে গেল। অসহায় ইমা এখন কোথায় যাবে, কার কাছে থাকবে? এত বড় দুনিয়াতে তার আর আপন বলতে কেউ রইল না। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে চলে যায় সেখান থেকে। বাস ধরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। 6 ঘন্টার ব্যবধানে পৌঁছে যায় কক্সবাজার। ফিরে আসে নিজ বাসস্থানে, বাবার বাড়ি। এখানেও কেউ নেই। বাবা মা মারা গিয়েছে। পড়ে আছে শুধু ছোট্ট একটা ভাঙা ঘর। এখান থেকেই শুরু হয়েছিল ইমার গল্প। এই ঘরে এসেছিল আরিফ। জমি কেনার প্রস্তাব নিয়ে ইমা খুবই বুদ্ধি করে ঢুকে পড়েছিল তার জীবনে। আরিফের সংসার ভেঙেছে, তাকে নিয়ে সিঙ্গাপুর পাড়ি জমিয়েছে, টাকার পাহাড় গড়েছে, বিলাসিতা করেছে। শেষ মুহূর্তেই শূন্য হাতেই ফিরতে হলো, কিছুই রইল না তার।
ডাক্তাররা ভীষণ চেষ্টা করেছে নর্মাল ডেলিভারি করার, কিন্তু সেটা কিছুতেই পসিবল হচ্ছে না। কিছু জটিলতার কারণে সিজার করতেই হবে। আবরার তাতে সায় জানিয়েছে, তবে আদিতা ইঞ্জেকশন নিতে চাচ্ছে না। ইয়া বড় একটা ইঞ্জেকশন দেওয়া হবে তাকে। দেখেই চিৎকার করে কান্না শুরু করেছে। করিডোরে পায়চারি করতে থাকা আবরার দৌড়ে কেবিনে ঢুকে পড়ে। তার পেছন পেছন ঢোকে সিয়াম। আমান, আহাদ, ইভান বাহিরেই দাঁড়িয়ে রয়েছে। আবরারকে দেখে আদ্রিতা জড়িয়ে ধরে আর বলে, আমি ইঞ্জেকশন নিতে চাই না, আর এই ডাক্তার ইঞ্জেকশন দিবেই। মেজাজ চটে যায় আবরারের। সে সিয়ামকে উদ্দেশ্য করে বলে, সব থেকে বড় সাইজের ইঞ্জেকশনটা এর জায়গা মতো ঢুকিয়ে দিত সিয়াম। বাধ্য সিয়াম তখনই একটা ইঞ্জেকশন হাতে দেয় এবং ডাক্তারের দিকে এগোতে থাকে। ডাক্তার শুকনো ঢোক গিলে বলে, ইঞ্জেকশন দিতেই হবে ওনাকে, না হলে সিজার করা পসিবল হবে না, আর সিজার না করা অবধি ওনার ব্যথা কমবে না। আবরার বুঝলো সে আদ্রিতাকে জড়িয়ে রেখেই ডাক্তারকে ইশারা করে ইঞ্জেকশন দেওয়ার। ডাক্তারও অতি গোপনে ইঞ্জেকশন পুশ করে। আদ্রিতা বিড়বিড় করে বলে ওঠে, ব্যথা পেলাম না আবরার। আপনি আমার সাথে থাকলে, আমাকে জড়িয়ে রাখলে মৃত্যুকেও ভয় পাবো না আমি। থাকুন না আবরার। সেটাই হলো। সিয়াম বেরিয়ে গেল আর আবরার আদিতার হাত জড়িয়ে বসে থাকে পাশেই। কিছু মুহূর্ত পরে মিষ্টি কান্নার স্বর কানে ভেসে আসে। সকলের অপেক্ষার সমাপ্তি। আবরার তাসনিনের প্রিন্সেস দুনিয়ায় চলে এসেছে। তখনই আসমান হয়ে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা জমিনে গড়িয়ে পড়ে, যেন আবরার কন্যাকে স্বাগতম জানাচ্ছে তারা। আদিতার হুঁশ নেই, সে অবচেতন হয়ে পড়ে আছে। নার্স তোয়ালে দিয়ে মরিয়ে নেয় বাবুটাকে, তারপর আবরারে কোলে দেয়। অদ্ভুত এক অনুভূতি। শক্তপোক্ত আবরার তাসনিন কেঁপে ওঠে। তার আখি পল্লবে অশ্রুকণা জমে। ছানাটাকে বুকে জড়িয়ে বিড়বিড় করে বলে, আমার কলিজা, আমার পাখি, আমার সুখ, তোমার আগমনে আমার জীবন পরিপূর্ণ হয়ে গেল। এই পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দেব আমি, কথা দিলাম। তারপর বাবুকে নিয়ে কেবিন থেকে বের হয় আবরার। আতিয়া বেগম বাহিরেই অপেক্ষা করছিল। ছেলের কোলে বাবুটাকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। তার ছোট্ট আবরার বাবা হয়ে গেল। যে ছেলেটা তাকে কখনো মা বলে ডাকেনি, কোনোদিন ছেলের মুখটা দেখতে পারবে কিনা এটাই জানতেন না তিনি। আজকে সেই ছেলের কোলে তার সন্তান। নিজেকে কোনো মতেই শান্ত করতে পারছেন না তিনি। আবরার এক হাতে বাচ্চাকে ধরে আরেক হাতে মাকে আগলে নেয়, কপালে চুমু খেয়ে বলে, ডোন্ট ক্রাই আম্মু, আমার মেয়ে কান্না দেখতে একদম পছন্দ করে না। আতিয়া বেগম আঁচল দিয়ে চোখ মুখ মুছে বাবুকে কোলে নেয়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে সুন্দর মুখপানে। 3 দিন পরে আদ্রিতা এবং বাবুকে বাড়িতে নিয়ে আসা হয়। গোটা বাড়ি আনন্দে মেতে ওঠে। সিয়াম ফুল দিয়ে সাজাচ্ছে আর কবিতা বলছে, আগের দিন খাইছে বাগে, আইছে নতুন বছর। আগে ছিলাম সিঙ্গেল আমি, এখন এক ছেলের বাপ। চাইলে আর যায় না পাড়া, অন্য মেয়ের দেখতে বউ আমার জমনে খারাপ, চোখ যে চলে নিবে। সাম্বা হামাগুড়ি দিয়ে সিয়ামের কাছে চলে আসে আর ঠাস করে থাপ্পড় মেরে দেয় সিয়ামের পিঠে। হয়েছে এক ছেলে, এখনই বাপের গায়ে হাত তোলে, বড় হলে কি করবে? আমান মার্কেটে যাচ্ছিল। সিয়ামের সামনে থেকে সাম্বাকে তুলে নিয়ে চলে যায় কোনো কথাবার্তা ছাড়া। আদ্রিতাকে কোলে তুলে নিজ কক্ষে চলে আসে আবরার। টিশা বাবুকে নিয়ে পেছন পেছন আসে। ঘরটাও গোলাপ ফুলে সাজানো হয়েছে। আদ্রিতা চারিদিকে চোখ বুলিয়ে বলে, মনে হচ্ছে নতুন করে বাসর ঘর সাজানো হয়েছে। আবরার কিছু বলে না, ওকে বিছানায় বসিয়ে দেয়। টিশা বাবুকে আদ্রিতার কোলে নিয়ে বলে, খিদে পেয়েছে ওর, খাওয়াও। বলেই বেরিয়ে যায়। আদ্রিতা তো বাবুকে ঠিকঠাক কোলেই নিতে পারে না, খাওয়াবে কি করে? শেষমেশ আবরার সাহায্য করে। আবরার, জীবনটা কেমন পূর্ণতায় ছেয়ে গেল, তাই না? কি ছিলাম আর কি হয়ে গেল। আবরার আদ্রিতার কপালে চুমু খেয়ে বলে, আগেও তোমাতে আসক্ত ছিলাম, এখনো তোমাতেই আসক্ত আছি, ইন ফিউচারেও থাকবো। সমাপ্ত।